আচ্ছা, চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা লাস্ট যে আমাদের ক্লাস হয়েছিল সেখানে আমরা কার্বন রেজিস্টার্স অ্যান্ড কালার কোডস এই অবধি ডিসকাস করেছিলাম ইন্টারনাল এক্সামিনেশনের আগে। আজকে আমরা যেটা স্টার্ট করব কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, সেই টপিকটার নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যান্ড টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে শর্টে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সকে বলি ইএমএফ। এবারে আমাদের প্রথমে আগে ইলেকট্রোমোটিভ ফোর্সটা জানতে হবে, তারপর আমরা ডিসকাস করব টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বলতে আমরা কি বুঝি। দেখবে তোমরা যখন কোনো একটা দোকান থেকে ধরো রিমোটের ব্যাটারি বা নর্মাল পেন্সিল ব্যাটারি এগুলো পারচেস করো, তখন ব্যাটারির গায়ে দেখবে লেখা থাকে 1.5 ভোল্ট। এই যে একটা ভ্যালু লেখা রয়েছে 1.5 ভোল্ট, যেগুলো একটু হাই পারফরমেন্স ব্যাটারি, সেখানে দেখবে কিছু ব্যাটারির গায়ে 9 ভোল্ট লেখা থাকে। ওয়াকি টকিতে যে ধরনের ব্যাটারি ইউজ হয় সেগুলোর গায়ে দেখবে 9 ভোল্ট লেখা থাকে। এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি ডিফাইন করে? প্রথম যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে কথাটাকে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফোর্স নয়। এটা অন্য একটা কোনো কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স এই নাম দিয়ে ডিফাইন করা হয়েছে। ব্যাপারটা কি রকম? ধরো তোমাকে একটা আমি সিম্পল ভাবে বলছি, ব্যাপারটা ভালো করে বোঝো। তোমাদের ধরো একটা ব্যাটারি দেওয়া হলো। একটা ব্যাটারির দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তুমি ব্যাটারিটাকে নিলে, কিন্তু সেটাকে কোনো সার্কিটের সাথে কানেক্ট করলে না, বা সার্কিটে কানেক্ট করা রয়েছে ব্যাটারিটা, কিন্তু ধরো সার্কিটটা কোনো একটা জায়গা থেকে একটা কি দিয়ে বা একটা সুইচ দিয়ে অফ করে রেখেছো। তার মানে ওই ব্যাটারির থেকে কোনো কারেন্ট সার্কিটে যাচ্ছে না। এই রকম সিচুয়েশনে যখন কোনো কারেন্টকে তুমি ব্যাটারি বা কোনো একটা সোর্স, সেই সোর্সটা একটা ব্যাটারি ছাড়া একটা জেনারেটর হতে পারে, যা খুশি হতে পারে, তার থেকে যখন তুমি কোনো কারেন্টকে ড্র করছো না, এই কন্ডিশনে যদি ওই সোর্সের মানে ওই ব্যাটারিটার দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করো, তাহলে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে খুব সিম্পল ওয়েতে আমি এটাকে এক্সপ্লেন করব কিভাবে ব্যাপারটা কি হচ্ছে বা না হচ্ছে। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা শর্টে ইএমএফ বলছি। এটা অ্যাকচুয়ালি কি, একটা ব্যাটারি বা জেনারেটর বা সোর্স তুমি যাই বলো, তার দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, যখন কোনো কারেন্ট ওই ব্যাটারি থেকে সার্কিটে ফ্লো করছে না, সেই টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটাকেই আমরা বলছি হচ্ছে ওই ব্যাটারির ইএমএফ। ওই যে ব্যাটারিটার গায়ে 1.5 ভোল্ট লেখা আছে, তার কারণ ইএমএফ কে মেজার করা হয় ভোল্টে। তাহলে যখন তুমি একটা ব্যাটারি কিনছো, তোমার কাছে যদি একটা মাল্টিমিটার থাকে, তাহলে তুমি কি করবে? ওই মাল্টিমিটার দিয়ে একটা ব্যাটারি কিনে সেই ব্যাটারিটার যদি দুটো টার্মিনাল বা তোমার পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে মাল্টিমিটারটাকে কানেক্ট করে যদি তুমি রিডিং ক্যালকুলেট করো, তুমি দেখবে এক্স্যাক্টলি 1.5 ভোল্ট। যদি একদম নতুন দোকান থেকে কিনে আনো, তাহলে দেখবে 1.5 ভোল্ট ওটা মাল্টিমিটারেও শো করছে। তার মানে যখন সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ব্যাটারি থেকে ফ্লো করছে না, সেই মোমেন্টে ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। যেহেতু কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা হওয়া উচিত ম্যাক্সিমাম। এবারে যেহেতু তোমাদের এখনো ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটটা পড়ানো হয়নি, সেই কারণের জন্য আমরা এই মোমেন্টে পোটেনশিয়ালের ডেফিনেশন বা পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন ইন ডিটেলে পড়িনি। এই মোমেন্টে মনে রাখো, পোটেনশিয়াল এনার্জি পার
ইউনিট চার্জ, এটাকে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। তাহলে যখনই আমি বলছি যে একটা ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, যখন ব্যাটারি থেকে কোনো কারেন্ট সার্কিটে ফ্লো করছে না, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে পার ইউনিট চার্জে যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ওই সোর্সটা দিতে পারে কোনো একটা ইলেকট্রিক চার্জকে যখন সেটা সার্কিটের মধ্যে ফ্লো করবে, সেটাই হচ্ছে ইএমএফ। তাহলে ইএমএফ এর আরেকটা রিপ্রেজেন্টেশন কি? ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ, অর্থাৎ প্রতি একক আধানে কতটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ওই সোর্সটা, মানে ওই ব্যাটারি বা জেনারেটরটা একটা চার্জকে দিতে পারে যখন চার্জটা ওই সার্কিটের মধ্যে ফ্লো করছে। তাহলে যখন তোমার পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জটা ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ মানেই হচ্ছে আমার পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে যখন পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ এটা ম্যাক্সিমাম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও ম্যাক্সিমাম। তার মানে একটা কোনো সোর্সের ইএমএফ হচ্ছে ওই সোর্সের দুটো টার্মিনাল, মানে প্লাস আর মাইনাসের মধ্যে যে ম্যাক্সিমাম পসিবল পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পেতে পারো, সেটাকেই আমরা বলছি হচ্ছে ইএমএফ। তাহলে ইএমএফ এর আরেকটা ডেফিনেশন হচ্ছে ম্যাক্সিমাম পসিবল পোটেনশিয়াল ডিফারেন্স দ্য সোর্স ক্যান প্রোভাইড বিটুইন ইটস টার্মিনালস। এটা যখন নতুন ব্যাটারি থাকে, একদম নতুন, যখন ফ্রেশ, কোনো রকম ইউজ করনি, সেই সময়তে ওর দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে ম্যাক্সিমাম। কিন্তু যত তুমি ব্যাটারিটা ইউজ করতে থাকবে, তত কিন্তু এই টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা কমে আসতে থাকে। কেন কমে আসবে সেটা আমরা বলবো একটু বাদে। কারণ তোমরা দেখবে একটা ব্যাটারিকে, যেগুলো রিচার্জেবল ব্যাটারি নয়, এমনি নর্মাল ব্যাটারি, তাদেরকে কিন্তু আমরা ইনফাইনাইট টাইম ধরে ব্যবহার করতে পারি না। একটা সার্টেন টাইম ব্যবহার করার পর কিন্তু আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হয়। কেন? তার কারণ এমন একটা কিছু ভিতরে হতে থাকে যার জন্য ওই ব্যাটারিটা যে কারেন্টকে সার্কিটে পাঠানোর জন্য ওর একটা পোটেনশিয়াল ডিফারেন্স দরকার জেনারেট করা, সেটা আর তখন তৈরি করতে পারে না। কেন পারে না সেটা আমরা আস্তে 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 আজকে ক্লাসের মধ্যে শিখব। তাহলে প্রথম পার্টটা হলো ইএমএফ হলো একটা সোর্সের থেকে যখন তুমি কারেন্ট টানছো না, ড্র করছো না, তখন ওর দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। এটা হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ যেটা ওই সোর্সটা দিচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক চার্জকে। তার মানেই হচ্ছে একটা সোর্সের ইএমএফ হচ্ছে ওর দুটো টার্মিনালের মধ্যে যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পেতে পারি। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার আমাকে এক্সপ্লেন করতে হবে ইএমএফটা অ্যাকচুয়ালি কিভাবে ব্যাপারটা তৈরি হচ্ছে। এবারে আমি তাহলে আমরা ইএমএফ এর ডেফিনেশনটা বুঝলাম, এবারে আমরা এক্সপ্লেনেশনে যাব। ইএমএফটা অ্যাকচুয়ালি কি? মনে রাখবে, ইএমএফ কোনো ফোর্স নয়, এটা হচ্ছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স যার জন্য কারেন্ট একটা ক্লোজড সার্কিটে ফ্লো করতে পারে। এবারে ইএমএফটা কেন তৈরি হচ্ছে? ওই যে সোর্সটা তোমাকে দেওয়া হয়েছে, তার ভিতরে কিছু ইন্টারনাল প্রসেসেস হতে থাকে। যদি তুমি একটা ব্যাটারি নাও, তাহলে তার মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়। ভিতরে একটা ইলেকট্রোলাইটিক পেস্ট থাকে বা সলিউশন থাকে, তার সাথে ইলেকট্রোডের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়, সেখান থেকে আয়নস তৈরি হয়। যদি জেনারেটর নাও, তোমরা এফ পড়ছো, সেখানে তোমরা এসি জেনারেটর, ডিসি জেনারেটর এগুলো পড়েছো, এবং সেখানে দেখেছো একটা আর্মেচার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করতে থাকে। তার মানে সেখানে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়।
তাহলে এই যে ইন্টারনাল প্রসেসেস গুলো হতে থাকে এনার্জি সোর্সের মধ্যে, সোর্স মানে হচ্ছে ব্যাটারি, জেনারেটর, এগুলো, তারা একটা পোটেনশিয়াল, এই ইন্টারনাল প্রসেসেস এর জন্য দুটো টার্মিনালের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্লোজড সার্কিটে কারেন্টকে ড্রাইভ করায়, ফ্লো করায়। তাহলে মনে রাখবে, ইএমএফ কিন্তু কোনো ফোর্স নয়। সাবনিক কিছু বলবে? আচ্ছা, এবারে আরেকটু আমরা ডিটেলে বুঝি। যেহেতু তোমরা এসি জেনারেটর, ডিসি জেনারেটর এগুলো এফট্রিপল তে ডিটেলে পড়ছো, ওদিকটাতে আমি যাচ্ছি না। আমি সিম্পল একটা ব্যাটারিকে ইউজ করছি, যে ব্যাটারিগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি। তাহলে আমরা আমাদের সোর্স অফ ইএমএফ হিসাবে প্রথমে কনসিডার করছি একটা ব্যাটারি। এবার ব্যাটারির ভিতরে কি রয়েছে? ব্যাটারির ভিতরে রয়েছে আমাদের ইলেকট্রোলাইটিক পেস্ট এবং ইলেকট্রোড। এদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এই কেমিক্যাল রিয়াকশনের জন্য কি হচ্ছে, দুটো টার্মিনাল, একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমার চার্জের সেপারেশন হচ্ছে। এবার প্লাস বা পজিটিভ টার্মিনাল মানে কি? সেটা এমন একটা টার্মিনাল যেখানে ইলেকট্রন কম, যতটা থাকা উচিত ছিল তার থেকে ইলেকট্রন কম, তার মানে ওই টার্মিনালে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বা ঘাটতি আছে। আর নেগেটিভ টার্মিনাল কি? যে টার্মিনালে ইলেকট্রন যা থাকা উচিত তার থেকে বেশি পরিমাণে আছে। তার মানে একটা টার্মিনালে এক্সেস অফ ইলেকট্রনস জড়ো হচ্ছে, আর আরেকটা টার্মিনালে ডেফিসিট অফ ইলেকট্রনস প্রডিউসড হচ্ছে। কেন হচ্ছে? কারণ ব্যাটারির ভিতরে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। কেমিক্যাল রিয়াকশনের জন্য ওই দুটো টার্মিনালের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে। তার জন্য ভিতরে কেমিক্যাল রিয়াকশনে যে চার্জগুলো তৈরি হচ্ছে, সেই চার্জগুলো সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে এখন থেকে মনে রাখবে, একটা ব্যাটারির ভিতরে যখন তুমি পজিটিভ এবং নেগেটিভ দুটো টার্মিনাল দেখছো একটা ব্যাটারিতে, পজিটিভ টার্মিনাল মানে সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে। নেগেটিভ টার্মিনাল মানে সেই টার্মিনালে এক্সেস অফ ইলেকট্রনস আছে। তাহলে এই যে প্লাস মাইনাস দুটো সেগ্রিগেশন হয়ে গেল, ভাগাভাগি হয়ে গেল, এটাতেই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, যাকেই আমরা বলছি হচ্ছে ইএমএফ। এবার যেই মোমেন্টে তুমি এই ব্যাটারির সঙ্গে একটা সার্কিটকে কানেক্ট করবে, তখনই সার্কিটটা হয়ে যাবে ক্লোজড সার্কিট। যেই ক্লোজ সার্কিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যে টার্মিনালে ইলেকট্রন বেশি আছে সেই টার্মিনাল থেকে যে টার্মিনালে ইলেকট্রন কম আছে সেই দিকে সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো করবে। তার কারণ হচ্ছে, আমাদের এই ইউনিভার্সের একটা বেসিক নেচার হচ্ছে যেন সব জায়গাতে একটা ইউনিফর্মিটি মেনটেন্ড হয়। যেহেতু পজিটিভ টার্মিনালে ইলেকট্রন কম আছে, নেগেটিভ টার্মিনালে ইলেকট্রন বেশি আছে, তাই যেই মোমেন্টে তুমি ব্যাটারির সঙ্গে একটা সার্কিটকে কানেক্ট করে ক্লোজ সার্কিট করছো, সঙ্গে সঙ্গে দেখতে পাবে ইলেকট্রন ওই নেগেটিভ টার্মিনাল মানে যেখানে বেশি আছে, সারপ্লাস আছে, সেখান থেকে পজিটিভ টার্মিনাল যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেই দিকে ইলেকট্রনগুলো ফ্লো করছে। অলরেডি আমরা দেখেছি যে একটা সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রন যে ডাইরেকশনে ফ্লো করে, তার অপোজিট ডাইরেকশনে কনভেনশনাল কারেন্ট ফ্লো করে। তাহলে এখানে ইলেকট্রনস গুলো ফ্লো করছে নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনাল থ্রু দা সার্কিট। তাহলে কারেন্ট ফ্লো করবে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল থ্রু দা সার্কিট। এই জন্য আমরা যখনই কোনো সার্কিটকে ড্র করি, সব সময়তে তুমি দেখবে কারেন্টকে আমরা ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে অ্যারো দিয়ে দেখাই এক্সটার্নাল সার্কিটে। এটা হচ্ছে কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন। তার কারণ
ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ওই সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে। তাহলে আমরা একটু আগে কি বলেছি, ইএমএফ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। এবার পোটেনশিয়াল এনার্জি কেন হয়, কিভাবে হয়? তুমি একটা অবজেক্টকে আর্থের সারফেস থেকে, মাটি থেকে ধরো একটা সার্টেন হাইট অব্দি তুললে, তাহলে তুমি এখানে কাজ করছো। তাহলে তুমি কাজ করতে গিয়ে তুমি নিজে, তোমার নিজের শক্তি ক্ষয় হচ্ছে, সেইটাই ওই অবজেক্টের মধ্যে স্টোরড হচ্ছে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। সেটা আমি একটা আমাদের এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের এক্সাম্পল দিয়ে বললাম, যে যেখানে তুমি একটা অবজেক্টকে আর্থের গ্র্যাভিটির এগেনস্টে তুলছো, তুমি কাজ করছো, তোমার এনার্জি লস হচ্ছে, বডিটার মধ্যে তোমার লস্ট এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে। তাহলে সার্কিটের মধ্যে যখন কারেন্ট ফ্লো করছে তখন কাজ কে করবে? সেখানে তো তুমি আমি কাজ করব না, সেখানে কাজটা করবে হচ্ছে আমাদের সোর্সটা, মানে ব্যাটারিটা বা জেনারেটরটা। তাহলে ও যদি কিউ অ্যামাউন্টের চার্জকে একটা সার্কিটের মধ্যে মুভ করাতে ডাব্লু পরিমাণ কাজ করে, তাহলে ইএমএফ হবে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তার মানে আমি যদি বলি ই হচ্ছে ইএমএফ অফ এ সোর্স, এটা অ্যাকচুয়ালি এপসাইলন সাইন, এই সিম্বলটার নাম হচ্ছে এপসাইলন। আর ডাব্লু যদি হচ্ছে ওই সোর্সটা যে একটা চার্জকে, ধরো চার্জ কিউ কে সার্কিটের মধ্যে দিয়ে মুভ করাতে ডাব্লু পরিমাণ কাজ করছে, তাহলে আমাকে সবসময় ক্যালকুলেট করতে হবে প্রতি একক আধান বা পার ইউনিট চার্জে কতটা ওয়ার্ক ডান ওই সোর্সটা করছে। সেটাই হবে ওই সোর্সের ইএমএফ। তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে, দেখো, টোটাল ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ। টোটাল ওয়ার্ক ডানকে চার্জ দিয়ে ডিভাইড করে দিলেই তুমি পাবে হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। এই ওয়ার্কটাই হচ্ছে যে এনার্জিটা সাপ্লাই করছে ইএমএফ। তার মানে আলটিমেটলি আমরা পেলাম এনার্জি সাপ্লাইড পার ইউনিট চার্জ। দেখো, এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আসছে পরেরটা। ইএমএফটা তো বুঝলাম। ইএমএফ যখন হবে তার প্রথম কথা মনে রাখবে, ইএমএফ হচ্ছে যখন কোনো কারেন্ট সার্কিটের মধ্যে ফ্লো করছে না। এবার আসছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, ভালো করে ব্যাপারটা বুঝে নাও। যখন আমরা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করব, তখন আমাকে মনে রাখতে হবে এবার ব্যাটারির সঙ্গে সার্কিট কানেক্ট করা আছে, সার্কিট অন করা আছে, কারেন্ট সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে। এই স্যার হ্যাঁ বলো। আমি বলছি আগেরটা একটু যদি দেখাতে, একটু লিখে নিতাম, আর একটু বাকি থেকে গেছে। এটা তো তোমার ইয়ের থেকে পেয়ে যাবে, তোমার কি বলে ওর নাম, এই ভিডিও থেকে পেয়ে যাবে। ঠিক আছে, লিখে নাও চট করে যেটুকু আছে। আমি তো ভিডিও তোমাদেরকে আবার আপলোড করে তো লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবে। হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার যেটা বলছিলাম ভালো করে এটা বুঝে নাও। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স যখন ব্যাটারির হবে, তোমাকে যদি কেউ এক কথায় জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, একটা ব্যাটারির ইএমএফ এবং টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে কি পার্থক্য, একটা সেন্টেন্সে বলো। দুটোতেই তুমি ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপবে, কিন্তু যখন ইএমএফ মাপবে তখন মনে রাখতে হবে ব্যাটারি থেকে কোনো কারেন্ট সার্কিটে ফ্লো করছে না। আর যখন সার্কিটে কারেন্ট ফ্লো করছে, এই অবস্থায়
তুমি ওই ব্যাটারির দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করছো, তখন সেটাকে আমরা আর ইএমএফ বলতে পারবো না, সেটাকে আমরা বলবো টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? দুটোতেই তুমি ক্যালকুলেট করছো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টার্মিনালস অফ দ্য ব্যাটারি। ইএমএফ এর সময় কোনো কারেন্ট সার্কিটে ফ্লো করছে না, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের সময় সার্কিটে কারেন্টটা ফ্লো করছে। ইএমএফ কেও যেরকম আমরা ভোল্ট দিয়ে লিখি, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বা টার্মিনাল ভোল্টেজ, সেটাকেও আমরা ভোল্ট ইউনিটে লিখব। আমরা ইএমএফ কে ই দিয়ে লিখেছিলাম, আমরা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা যে ইএমএফ এর থেকে আলাদা, এটা বোঝানোর জন্য আমরা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সকে ক্যাপিটাল ভি দিয়ে লিখি। এই ক্যাপিটাল ভি এর ভ্যালুটা আমরা দেখব ইএমএফ এর ভ্যালুর থেকে সব সময়তে কম হবে। তার মানে তুমি যে ব্যাটারির গায়ে 1.5 ভোল্ট লেখাটা দেখতে পাও, তুমি যখন ব্যাটারিটার সঙ্গে একটা সার্কিটকে কানেক্ট করে সুইচ অন রেখে এবার যদি তুমি মাল্টিমিটার দিয়ে ওই ব্যাটারির টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স মাপো, তুমি কিন্তু আর 1.5 ভোল্ট পাবে না, দেখবে তার থেকে একটু কম পাচ্ছ। কেন? তার কারণ ব্যাটারির ভিতরে এই যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার জন্য ব্যাটারির মধ্যে একটা রেজিস্টেন্স তৈরি হয়, যে রেজিস্টেন্সটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্টেন্স অফ দ্য ব্যাটারি অর সোর্স। কারেন্ট যখন আমাদের ফ্লো করে, তখন কারেন্টের ফ্লোয়ের দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে যেটা সার্কিটটা তুমি চোখে দেখতে পাও, যেটা এক্সটার্নাল। আর আরেকটা পার্ট হচ্ছে ব্যাটারির ভিতরটা, যেখানে সার্কিটটা তুমি চোখে দেখতে পাও না, সেটাকে আমরা বলি ইন্টারনাল সার্কিট অফ দ্য ব্যাটারি। এক্সটার্নাল সার্কিট আর ইন্টারনাল সার্কিটের কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে ব্যাপারটা বুঝতে পারবো। এই ফিগারটা দেখ, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে ডটেড বক্সটা, এই ডটেড বক্সটা হচ্ছে আমার দোকানের ব্যাটারিটা। এইখানে দেখো দুটো তোমার লাইট পিঙ্ক কালারের দুটো ইলেকট্রোড রয়েছে। ছোট সাইজের ইলেকট্রোডটা হচ্ছে নেগেটিভ, বড়টা পজিটিভ, তোমরা এই সিম্বল সবাই জানো। এই দুটো টার্মিনালের মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের ইএমএফ ই। এইবার দেখো, এই বক্সের ভিতরে একটা ফ্লুরোসেন্ট টাইপের কালার দিয়ে দেখো একটা সিডি, ছোট্ট একটা রেজিস্টারকে দেখানো রয়েছে, যার ভ্যালুটা বলা হচ্ছে স্মল আর। এবার কোয়েশ্চেন হচ্ছে এইটা কি? এরকম কি কোনো রেজিস্টার ব্যাটারির ভিতরে থাকে? না, এটা হচ্ছে একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন, সিম্বল দিয়ে আমরা দেখাচ্ছি। ব্যাপারটা কি হয় ভালো করে বোঝো। এইটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তার মানে খুব সিম্পল ওয়েতে চিন্তা করে দেখো, এই এনটা হবে আমাদের পজিটিভ টার্মিনাল, আর এই এনটা হবে নেগেটিভ টার্মিনাল। এক্সটার্নাল সার্কিটে দেখো পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট, কনভেনশনাল কারেন্ট এসে এক্সটার্নাল রেজিস্টেন্সের মধ্যে দিয়ে এসে নেগেটিভ টার্মিনাল অব্দি এলো এই বক্সের বাইরে। এবার কি হবে? যদি কারেন্টটা এইখানে থেমে যায়, তাহলে পরে কিন্তু কারেন্ট আর ফ্লো করবে না। কেন ফ্লো করবে না? তার কারণ হচ্ছে, যদি কারেন্ট, কনভেনশনাল কারেন্ট এইভাবে এসে এই নেগেটিভ টার্মিনালের থেকে যায়, তাহলে নেগেটিভ টার্মিনাল থেকে তো পজিটিভ টার্মিনাল অব্দি কোনো কানেকশন এস্টাবলিশড হলো না। তাহলে পরে তো একটা কমপ্লিট রোটেশন বা একটা কমপ্লিট মুভমেন্ট তো পেলে না। তাহলে পরে কারেন্টটা কি করে ফ্লো করবে? মনে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাটারির ইন্টারনাল মেকানিজম, যেখানে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো করে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে।
কিন্তু উইদিন দা ব্যাটারি ঠিক উল্টো ঘটনাটা হয়। ব্যাটারির ভিতরে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেখানে কারেন্টকে ফ্লো করতে হবে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে। এবার তুমি আমাকে যদি বলো যে স্যার এটা কি বললেন, এটা কি কখনো হতে পারে, তাহলে এটাকে বোঝার জন্য আমরা খুব সিম্পল ওয়েতে একটা এক্সাম্পল চিন্তা করি। ধরো তুমি বাড়ির ছাদের থেকে, তোমার বাড়ির ছাদের থেকে তুমি একটা বলকে ছেড়ে দিলে, রিলিজ করলে। বলটা তুমি দেখবে নিচের দিকে গিয়ে গ্রাউন্ডে পড়লো। কথা হচ্ছে কেন? একটা কারণ, বলটাকে আর্থ নিজের সেন্টারের দিকে টানছে, এটা যেরকম একটা কারণ। একই রকম ভাবে বলটাকে যখন তুমি বাড়ির ছাদের উপরে একটা হাইটে হাতে ধরে রেখেছিলে, তখন বলের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল। তুমি যেই ছেড়ে দিচ্ছ, ওই পোটেনশিয়াল এনার্জিটাকেও ব্যবহার করছে, ওর মধ্যে যেটা স্টোর হয়ে আছে, করে ও নিজে গ্রাউন্ডে ফিরে আসছে, যেখানে ওর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সবচাইতে কম। এবার আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ক্যালকুলেট করার সময় আমরা আর্থকে রেফারেন্স লেভেল ধরে নিই। তার মানে ওই লেভেলে পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল 0। এবার কথা হচ্ছে, বাড়ির ছাদে ওই বলটা গেল কি করে? বল তো নিজে থেকে বাড়ির ছাদে উঠতে পারে না। তাহলে কি করে গেল? সেখানে তুমি কি করেছো, বলটাকে ধরো নিয়ে সিঁড়ি বেয়ে উঠে বাড়ির তোমার ছাদে উঠেছো। তার মানে কি, তুমি যখন বলটাকে হাতে করে ধরে সিঁড়ি বেয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে তোমার বাড়ির ছাদ অব্দি গেছো, তখন তুমি কিন্তু বলটাকে নিয়ে যাওয়ার সময় একটা কাজ করেছো আর্থের গ্র্যাভিটির এগেনস্টে। তুমি কাজটা করেছো, তোমার শক্তি ক্ষয় হয়েছে, তাই জন্য ওই বলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বেড়েছে। ঠিক একই রকম ভাবে এখানে চিন্তা করো। এই যে আমাদের এই পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে এই যে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে, এবার এই নেগেটিভ থেকে পজিটিভে যেতে গেলে পরে ব্যাটারিকে কি করতে হয়? চার্জকে পুশ করতে হয় ওই ইলেকট্রোলাইটিক সলিউশন বা পেস্টের মধ্যে দিয়ে। তোমরা তো দেখেছো যে ব্যাটারি ব্যবহার করতে করতে গরম হয়ে যায়, ইউজ হয়। যখন তুমি যত ইউজ করতে থাকো, দেখবে ব্যাটারিটা দেখবে গরম হতে থাকে। এই যে একটা হিট লস হচ্ছে, তার মানে কোথাও না কোথাও একটা এনার্জি লস হচ্ছে। যেই মোমেন্টে আমাদের এই ব্যাটারি, এই এগুলো কি করছো তোমরা? এই শুভজিৎ বেরা, এগুলো ডিলিট করো। এই উপরে এখানে আবার লাইনের দাগটা কে কাটলো? যে উপরে ওই কলেজের নামের ওখানে লাইনটা টেনেছো, সেই ডিলিট করো, কারণ আমি এখান থেকে ডিলিট করতে পারবো না এগুলো। যে করছো তাকেই ডিলিট করতে হবে, নালে কিন্তু ওই লাইনটা ভাবে থেকেই যাবে কিন্তু সারা ক্লাসে। যে লাইনটা টেনেছো, লাইনটা ওখান থেকে ডিলিট করো। এই লাইনটা, এইটাকে ডিলিট করো। আর যদি না করো, তাহলে কিন্তু এটা এরকম ভাবেই থেকে যাবে। যখন পরবর্তীকালে ভিডিও দেখবে, দেখবে এরকম ভাবে একটা লাইন কিন্তু ভিডিওর মধ্যে আসছে, কারণ এটা পুরোটা কিন্তু রেকর্ডিং হচ্ছে। তাহলে ব্যাটারির মধ্যে, ব্যাটারিকে তখন এই চার্জটাকে পুশ করতে হয় এই ইলেকট্রোলাইটিক সলিউশনটার মধ্যে দিয়ে। এই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দিয়ে চার্জকে পুশ করতে গেলে পরে ওই ইলেকট্রোলাইটিক পেস্ট বা সলিউশন একটা রেজিস্টেন্স দেয়। সেই রেজিস্টেন্সের জন্য একটা পোটেনশিয়াল ড্রপ বা ডিফারেন্স তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইনার পোটেনশিয়াল ড্রপ। তাহলে কি বলছে দেখো, যখন সোর্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, সেখানে এই যে বলছে ইট এনকাউন্টারস রেজিস্টেন্স, এই রেজিস্টেন্সটা কে দিচ্ছে? ওই ইলেকট্রোলাইটিক পেস্ট বা সলিউশন। সেইটাকে, এই রেজিস্টেন্সটাকে ওভারকাম করতে হয় সোর্সকে। তার মানে যখনই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সঙ্গে সঙ্গে একটা পোটেনশিয়াল ড্রপ তৈরি হয়। সেই পোটেনশিয়াল ড্রপটার নাম হচ্ছে
ইনার পোটেনশিয়াল ড্রপ, যেটা ইন্টারনাল রেজিস্টেন্সের অ্যাক্রসে তৈরি হচ্ছে, যেটাকে দেখো লেখা হবে কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্টেন্সের ভ্যালু দিয়ে। এই যে আমরা এখানে স্মল আর, এই যে স্মল আর যেটা দেখানো রয়েছে, এটা একটা সিম্বল। এই সিম্বলটাই বোঝাচ্ছে ওই ব্যাটারির দুটো ইলেকট্রোডের মাঝখানে যে ইলেকট্রোলাইটিক সলিউশন বা পেস্টটা রয়েছে, সে কতটা রেজিস্টেন্স দিচ্ছে যখন কারেন্টটা ব্যাটারির মধ্যে ফ্লো করছে। তাহলে এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, যেটা এই ইন্টারনাল রেজিস্টেন্সের অ্যাক্রসে তৈরি হচ্ছে, সেটা কত হবে? কারেন্ট ইনটু ইন্টারনাল রেজিস্টেন্সের ভ্যালু। এবার আমি ফিগারের মধ্যে দেখিয়েছি সি এবং ডি পয়েন্টের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর যেন কানেক্টেড আছে। তাহলে পরে আমরা ভি সাফিক্স সিডি, তার মানে সি এবং ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে, টোটাল কারেন্ট যেটা সার্কিটে ফ্লো করছে এবং ব্যাটারির মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে ওই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে। এই যে আই ইন্টু আর, এটাকে দেখো লেখা রয়েছে লস্ট ভোল্ট। কেন লস্ট ভোল্ট লেখা রয়েছে? তার কারণ এই যে পোটেনশিয়াল ড্রপটা তৈরি হলো, এটা নষ্ট হয়ে গেল। এটাকে তুমি কোনোদিন কোনো কাজে ব্যবহার করতে পারবে না। তাহলে পরে যখন কারেন্ট সার্কিটের মধ্যে ফ্লো করছে, তখন আমাকে যদি ব্যাটারির টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে সেটা কি হবে? ব্যাটারির ইএমএফ এর থেকে এই যে ইনার পোটেনশিয়াল ড্রপ বা লস ভোল্ট, সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস করে দিলে কি পড়ে থাকবে দেখো, মাইনাস করে দিলে এইরকম একটা আমাদের ইকুয়েশন পড়ে থাকবে। এই যে আইআরটা বাদ চলে গেল, এই আইআরটা সব সময়ের জন্যই নষ্ট। যখন তুমি সার্কিটের মধ্যে, এই ইকুয়েশনটাকে ভালো করে দেখে নাও, যখন তুমি সার্কিটের মধ্যে কারেন্টকে ফ্লো করাচ্ছিলে না, তখন আই ছিল না। আই না থাকার জন্য আইটা জিরো। তার মানে এই আই আর টার্মটা থাকবে না। তখন টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সও যা, ইএমএফও তাই। যেই মোমেন্টে কারেন্টটা ফ্লো করা শুরু করলো, সঙ্গে সঙ্গে দেখো ইএমএফ এর থেকে এই টার্মটা মাইনাস হয়ে গেল, লস্ট হয়ে গেল। সেই কারণের জন্য আমরা একটা ব্যাটারির গায়ে 1.5 ভোল্ট লেখা থাকলেও, যখন আমরা ব্যাটারিটার থেকে কারেন্ট ড্র করতে থাকি সার্কিটে, আমরা সবসময় টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু 1.5 ভোল্টের থেকে একটু কম পাই। তার কারণ প্রত্যেক সার্কেলে বা প্রত্যেক সাইকেলে এই আই ইন্টু আর, এই যে লস্ট ভোল্ট, এটা মাইনাস হতে থাকে। এবার যত সময় বাড়ে, তত কি হয়, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়তে থাকে। তার কারণ হচ্ছে, যখন একটা ব্যাটারি ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে এলো, তখন সেই ব্যাটারি থাকে ফ্রেশ। সেখানে কেমিক্যাল রিয়াকশন হয়নি, ব্যাটারিকে তুমি ব্যবহার করনি, ইলেকট্রোলাইটিক পেস্ট বা সলিউশন, তার কনসেন্ট্রেশন, তার ক্যারেক্টার, সবকিছু একদম ফ্রেশ রয়েছে। তাই জন্য একটা সেল বা ব্যাটারি যখন প্রথম তৈরি হয়, তখন ওর এই ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর প্রায় জিরো থাকে। এক্স্যাক্টলি জিরো কোনোদিন সম্ভব নয়, প্রায় জিরো থাকে। তাই জন্য একদম নতুন ব্যাটারিতে লস্ট ভোল্ট প্রায় শূন্য। কিন্তু যত তুমি ব্যাটারি ইউজ করতে থাকবে, তত কেমিক্যাল রিয়াকশন হতে থাকবে, তত আয়নস প্রডিউসড হবে। ইলেকট্রোড গুলোর কেমিক্যাল রিয়াকশনের জন্য আস্তে আস্তে ইলেকট্রোডের ওই প্লেট গুলো ক্ষয়ে যেতে থাকবে। এই রকম ভেরিয়াস কারণের জন্য এই স্মল আর এর ভ্যালুটা টাইমের সাথে 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 বাড়তে থাকে। স্মল আর যত বাড়বে, তত বেশি বাধা পাবে সোর্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতে।
এরকম ভাবে বাড়তে 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 স্মল আর এর ভ্যালু এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে কারেন্টটাকে সার্কিটে পাঠাতে গেলে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স দরকার তার ম্যাক্সিমামটাই এই আর এর জন্য নষ্ট হয়ে যায়। তখন আর ব্যাটারিটাকে আমরা ইউজ করতে পারি না এফেক্টিভ ওয়েতে, যার থেকে আমরা কারেন্টকে ফ্লো করাতে পারি একটা কোনো সার্কিটের মধ্যে। সেই কারণের জন্য আমাদেরকে একটা সার্টেন টাইম বাদে বাদে ব্যাটারি কিন্তু রিপ্লেস করতে হয়। দেখো, ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো তোমাদের কাছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে এই যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আরটার নাম হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স। এই ক্যাপিটাল আর এর দেখো দুটো টার্মিনাল দেখানো রয়েছে, ই এবং এফ। এর মধ্যে তুমি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা পাবে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে আমাদের এই ভিটা, যেটা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বলছি। আচ্ছা, তোমরা এগুলো কি করছো বলো তো? এটা একটা ক্লাস হচ্ছে তো নাকি? যে যা যা করছো স্ক্রিনের মধ্যে সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এটা মাথায় রেখো। তাহলে এই ক্যাপিটাল আর এর দুটো এন্ডের মধ্যে বা ক্যাপিটাল আর এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হবে, তোমরা ওহমস ল ফিজিক্স। এই মাইক অফ করো, মাইক অফ করো। তোমরা কি বলে ফিজিক্সের ল্যাবে ওহমস ল এক্সপেরিমেন্ট কি করেছো এখনো? ভেরিফিকেশন অফ ওহমস ল তোমাদের করানো হয়েছে ফিজিক্স ল্যাবে? প্র্যাকটিক্যাল করেছো কলেজে? যদি করে থাকো তাহলে দেখবে ওখানে একটা ভোল্ট মিটার একটা রেজিস্ট্যান্স বক্সের অ্যাক্রসে কানেক্ট করা হয় পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য। এখানে এই যে ক্যাপিটাল আর যেটা আমরা পাচ্ছি, যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যার আরেকটা নাম হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এর এই দুটো এন্ডের মধ্যে তুমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স মাপো, তাহলে পরে এই যে ভি পাচ্ছ টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, এক্স্যাক্টলি এই ভ্যালুটাই পাবে। এটা মাথায় রেখো। এই ধরনের ছোটখাটো কোয়েশ্চেন অনেক সময় কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে। তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স যা একটা ব্যাটারির, এক্সটার্নাল সার্কিটে যে রেজিস্ট্যান্সটা আছে যাকে আমরা বলছি লোড রেজিস্ট্যান্স, তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটাও হচ্ছে তাই। তাহলে পরে আমরা যদি এবার টোটালটাকে একসাথে জিস্ট করে নিই, তাহলে ইএমএফ কি দাঁড়ালো? একটা সোর্সের থেকে যখন কোনো কারেন্ট ফ্লো করছে না, তখন তার দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম। ওই অবস্থাতে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ হচ্ছে ইএমএফ। আর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কি? যখন কারেন্ট সার্কিটে ফ্লো করছে তখন ওই ব্যাটারি বা সোর্সের দুটো টার্মিনালের মধ্যে যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি পাচ্ছ সেটা ইএমএফ এর থেকে কম। কেন? কারণ কারেন্টটা ব্যাটারির মধ্যে দিয়ে ফ্লো করার সময় ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ড্রপ বা ভোল্টেজ ড্রপকে প্রডিউস করছে। তাই জন্য টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইএমএফ এর থেকে সব সময় কম। এটা মাথায় রাখবে, এই যেটা তোমাদেরকে বললাম এটাই দেখো লাস্টের দুটো লাইন। ইএমএফ এর মধ্যে কি লেখা রয়েছে এ দেখো, হোয়েন নো কারেন্ট ইজ ফ্লোয়িং। এই কন্ডিশনে যখন তুমি পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করছো। আর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স
তার কন্ডিশনটা কি? হোয়েন কারেন্ট ইজ ফ্লোয়িং, কারেন্ট ফ্লো করলেই এই টার্মটা আসবে আই ইন্টু আর, যেটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ, সেটা সবসময় লস্ট হবে প্রত্যেকবার। তার মানে ইএমএফ এর থেকে এটা মাইনাস হওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স অফ এ সেল হচ্ছে অলওয়েজ লেস দ্যান ইএমএফ অফ দ্য সেল অর ব্যাটারি। দেখো, তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা চলে আসব রেজিস্টারের কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, তোমরা দুটো জিনিস পড়েছো। তো আমরা এখানে সিরিজ এবং প্যারালাল দুটো কম্বিনেশন পড়বো। তাহলে প্রথমে আমরা কনসিডার করছি রেজিস্টার ইন সিরিজ। ছবিটা দেখো, এখানে তিনটে রেজিস্টার দেওয়া হয়েছে। প্রথম রেজিস্টারের রেজিস্ট্যান্স R1, সেকেন্ড রেজিস্টারের রেজিস্ট্যান্স R2, থার্ড রেজিস্টারের রেজিস্ট্যান্স R3। এদেরকে এন্ড টু এন্ড ইন সাকসেশন কানেক্ট করা হয়েছে। এন্ড টু এন্ড মানে ফার্স্ট রেজিস্টারের দুটো এন্ড হচ্ছে এ আর বি, ফার্স্ট রেজিস্টারের বি এন্ডে সেকেন্ড রেজিস্টারের ফার্স্ট এন্ডটাকে কানেক্ট করা হয়েছে। তার মানে বি হয়ে গেছে R1 এবং R2 একটা দেখো কমন পয়েন্ট। আবার R2 যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কানেক্ট করা হয়েছে R3 কে। তার মানে আমরা এই তিনটে রেজিস্টারকে কানেক্ট করেছি এন্ড টু এন্ড ইন সাকসেশন। তাহলে এইরকম ভাবে যখন তুমি কিছু রেজিস্টারকে কানেক্ট করবে এন্ড টু এন্ড ইন সাকসেশন, তখন আমরা রেজিস্টার গুলোকে বলবো দে আর কানেক্টেড ইন সিরিজ। তাহলে আমরা এখানে কি বলছি? একদম ফার্স্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট এ, লাস্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট ডি। তার মানে এ আর ডি এই দুটো পয়েন্টের মধ্যে তিনটে রেজিস্টার অফ রেজিস্ট্যান্সেস R1, R2, R3 কানেক্ট করা রয়েছে। এবার এই পুরোটাকে দেখো একটা ব্যাটারির সঙ্গে এক্সটার্নালি কানেক্ট করা হয়েছে। তাহলে যেই মোমেন্টে তুমি ব্যাটারির সাথে কানেক্ট করবে, এই ব্যাটারি থেকে কারেন্টটা এইভাবে আসবে, কারণ এটা পজিটিভ টার্মিনাল বাঁদিকে আছে। তাহলে কনভেনশনাল কারেন্ট আই এলো, এসে এ পয়েন্ট অব্দি আসবে। এবার এ থেকে কম্বিনেশনের মধ্যে যাবে। দেখো, এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে যাওয়ার কারেন্টের কাছে একটাই রাস্তা। সেই রাস্তাটা কোনটা? এ থেকে বি তে প্রথমে যাবে R1 এর মধ্যে দিয়ে, তারপর বি থেকে সি তে যাবে R2 মধ্যে দিয়ে, তারপর সি থেকে ডি তে যাবে R3 মধ্যে দিয়ে, তারপর আবার আই হিসাবে বেরিয়ে এসে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে চলে আসে। তার মানে এ এবং ডি এই দুটো পয়েন্টের মধ্যে কারেন্টের যাওয়ার একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি, এ এবং ডি পয়েন্টের মধ্যে আমরা যাই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি না কেন, যে কারেন্টটা ব্যাটারি থেকে পাওয়া যাবে সেই একই কারেন্ট R1 এর মধ্যে দিয়েও যাবে, R2 মধ্যে দিয়েও যাবে, R3 মধ্যে দিয়েও যাবে। তার কারণ কারেন্টের এ থেকে ডি পয়েন্ট অব্দি পৌঁছানোর আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তার মানে আমরা এটা মনে রাখবো, সিরিজ কম্বিনেশনে যতগুলো রেজিস্টারকেই তুমি কানেক্ট করো না কেন, এই এ আর ডি পয়েন্টের মধ্যে এ থেকে ডি তে কারেন্ট যাবার একটাই রাস্তা। তার মানে সব কটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট একই ভ্যালুতে ফ্লো করবে। সেই জন্য আমরা এটাও বলতে পারি যে একটা কম্বিনেশনে রেজিস্টার গুলো সিরিজে কানেক্টেড থাকবে যদি প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করে। দেখো, এটা ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো কেন কারেন্ট সবকটা রেজিস্টারের মধ্যে দিয়ে একই ভ্যালুতে ফ্লো করছে?
তার কারণ কারেন্টের এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট অব্দি যাওয়ার আর কোনো রাস্তা নেই। যদি থাকতো তাহলে পরে সেক্ষেত্রে একই কারেন্ট পেতে না, যেটা আমরা প্যারালাল কম্বিনেশনে পাবো। এখানে যেহেতু আর কোনো রাস্তা নেই, সেই কারণের জন্য সবকটা রেজিস্টারের মধ্যে দিয়েই একই কারেন্ট ফ্লো করবে। দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কারেন্ট না হয় সেম, প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট আয়, কিন্তু রেজিস্ট্যান্সের স্যার এর ভ্যালু, ইকুয়েশনটা কি হবে স্যার? এটাই তো বলছি। এবারে তিনটে রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু তো আলাদা আলাদা, R1 R2 R3। ওহমস ল আমরা পেয়েছি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো, প্রথম রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হবে, সেকেন্ড রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হবে, থার্ড রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হবে। কেন? তার কারণ আই সেম হলেও আর কিন্তু আলাদা আলাদা। তাহলে পরে পোটেনশিয়াল ডিফারেন্স প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে কত করে আমরা পাচ্ছি সেটা আমাদের লিখে ফেলতে হবে। V1, দেখো সিম্পল ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে V1 যদি হয় প্রথম রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে V1 হচ্ছে আই ইন্টু R1। এবার V2 যদি হয় সেকেন্ড রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে V2 হবে আই ইন্টু R2। একই রকম ভাবে V3 হবে আই ইন্টু R3। দেখো, প্রত্যেকটা ইকুয়েশনে আই সেম, কিন্তু আর গুলো আলাদা আলাদা, তাই জন্য পোটেনশিয়াল ডিফারেন্সও আলাদা আলাদা। তাহলে এ এবং ডি পয়েন্টের মধ্যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এ এবং ডি পয়েন্টের মধ্যে তিনটে রেজিস্টার কানেক্টেড আছে, তিনটে রেজিস্টারের অ্যাক্রসে তুমি তিনটে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েছো, V1 V2 V3। এদেরকে যোগ করে দাও, তাহলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড ডি, সেটাকে যদি আমি ভি লিখি, তাহলে ভি হবে V1 প্লাস V2 প্লাস V3। V1 V2 V3-র ভ্যালুটা পুট করলাম। তিনটে দেখো টার্মের থেকে আইটা কমন নিতে পারছো, আই কমন নিয়ে নিলাম। তাহলে আমরা ইকুয়েশনটা পেলাম R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু আই। তাহলে এই যে ক্যাপিটাল ভি, এটা কি ডিনোট করছে? এ পয়েন্ট এবং ডি পয়েন্টের মধ্যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, মানে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস অল দা থ্রি রেজিস্টার্স। ক্লিয়ার হলো কিনা বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে কি করতে হবে? আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে এই কম্বিনেশন, তুল্যাঙ্ক রোধ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য কি করব? আমরা এবারে ওই তিনটে রেজিস্টারকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেবো। ওই এ আর ডি, ওই একই দুটো পয়েন্ট আছে। এবারে আগে এ আর ডি এর মধ্যে তিনটে রেজিস্টার ছিল, এবার দেখো একটা সিঙ্গেল রেজিস্টার, যার রেজিস্ট্যান্সের ভ্যালু আমি বলছি আর সাফিক্স এস, সিরিজ বলে সাফিক্সে এস লিখেছি। এবার কথা হচ্ছে, এই সিঙ্গেল রেজিস্টারের রেজিস্ট্যান্সটা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বলতে পারি? যে কোনো ভ্যালু বসালেই কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে? না, এখানে একটা কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে, আমাদের এই যে কারেন্টটা ফ্লো করছে এ থেকে ডি এর দিকে, এই সিঙ্গেল রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে, সেই কারেন্টটা আগের বারে কম্বিনেশনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, সেই একই কারেন্টই ফ্লো করতে হবে যদি তুমি একই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করো বিটুইন এ অ্যান্ড ডি। তার মানে তোমাকে এই সিঙ্গেল রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে ওই একই ব্যাটারির মধ্যে
এ আর ডি পয়েন্টের মধ্যে ওই সিঙ্গেল রেজিস্টারটাকে কানেক্ট করলে আগের বারে কম্বিনেশনে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, এবারেও এক্স্যাক্টলি সেম কারেন্ট যেতে হবে এই সিঙ্গেল রেজিস্টারের মধ্যে দিয়ে। যদি এটা হয় তাহলে পরেই আমরা এই আর সাফিক্স এস কে বলতে পারবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা কম্বিনেশন। যদি দেখা যায় আমি এমন একটা ভ্যালু নিলাম আর এস এর, যেখানে এই ব্যাটারির ভিতরে এ আর ডি পয়েন্টের মধ্যে কানেক্ট করাতে কারেন্ট পেলাম, কিন্তু এই কারেন্টটা আগের ওই কম্বিনেশনে প্রত্যেকটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল তার ভ্যালুর সঙ্গে সমান হলো না, হয় কম হলো নতুবা বেশি হয়ে গেল, তখন কিন্তু আমরা সেই ভ্যালুটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারবো তখনই যদি আমি দেখতে পাই একই ব্যাটারির ভিতরে সিঙ্গেল রেজিস্টারটাকে কানেক্ট করলে কম্বিনেশনে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করেছিল এই সিঙ্গেল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এক্স্যাক্টলি সেম কারেন্ট পাস করবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টারের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবারে এখানে ওহমস ল অ্যাপ্লাই করে দাও। ওহমস ল অ্যাপ্লাই করলে কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স আছে ভি, কারেন্ট আই, আর রেজিস্ট্যান্সের ভ্যালু আর সাফিক্স এস। তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল আই ইন্টু আর এস। আর একটু আগে ভি ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম? আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। পুট করে দাও, দেখো বোথ সাইড থেকে আইটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সিরিজ কম্বিনেশন ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? এই তিনটে রেজিস্টারের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের সাম বা সামেশন, যোগফল। এখানে তিনটে রেজিস্টার নিয়ে আমরা করেছি। তুমি এন নাম্বার অফ রেজিস্টারকে কানেক্ট করতে পারো, যতগুলো খুশি কালেক্ট করতে পারো। তোমায় কি করে যেতে হবে? প্রত্যেকটা রেজিস্টারকে এইভাবে যোগ করে যেতে হবে। এবার তুমি যদি বলো স্যার আমি 50টা রেজিস্টারকে কানেক্ট করবো, তাহলে একই রকম ভাবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর করে তোমাকে 50তম বা 50th রেজিস্টার অব্দি যোগ করতে হবে। তার মানে কি দাঁড়ালো? একটা সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা কম্বিনেশন কি হবে? যতগুলো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স ওই কম্বিনেশনে তুমি জয়েন করেছো, কানেক্ট করেছো, তাদের সামেশনের সাথে সমান। এবং বুঝতেই পারছো, যেহেতু সামেশন হচ্ছে, তার মানে কি হচ্ছে? ভ্যালু ক্রমশ বাড়বে। তাহলে ভ্যালু যত বাড়বে তত কি হবে? আমরা দেখতে পাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্স গুলোকে তুমি কানেক্ট করেছো তার মধ্যে যেটা ম্যাক্সিমাম, তার থেকেও আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, ধরো তোমাকে তিনটে রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। 1 + 2 + 3 করো, কত পাবে? 3 আর 2 5 আর 1 6। তাহলে 1 + 2 + 3 ইজ ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে দেখো 6 1-এর থেকেও বড়, 2-এর থেকেও বড়, 3-এর থেকেও বড়। এবার 1 2 3 এর মধ্যে 3 হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হলো 3-এর থেকেও বড়, তার মানে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকেও বেশি। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারছি? যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ সিরিজ কম্বিনেশন is numerical sum of the individual resistances and is always greater than
এনি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন। তুমি যদি তিনটে রেজিস্ট্যান্স নাও, 10 ওহম, 20 ওহম, 30 ওহম, তাহলে 10 + 20 + 30 করো, কত আসবে? 60। দেখো, 60 10-এর থেকেও বড়, 20-র থেকেও বড়, 30-র থেকেও বড়। তার মানে সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্সেস গুলো রয়েছে তাদের প্রত্যেকের ভ্যালুর থেকে সব সময় বেশি হবে। দেখো, ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমার সিরিজ কম্বিনেশনটা? এবারে আমি চট করে বলে দিই প্যারালাল কম্বিনেশন, কারণ আর খুব একটা শরীর ভালো লাগছে না, এইটা বলে শেষ করে দেবো আজকে। প্যারালাল কম্বিনেশনের ছবিটা দেখো। এবারে কি হচ্ছে, প্রত্যেকটা রেজিস্টার দুটো কমন পয়েন্টের মধ্যে কানেক্টেড। আগের বারের মতন এন্ড টু এন্ড ইন সাকসেশন কানেক্টেড নয়। এখানে তিনটে রেজিস্টার R1, R2, R3 রেজিস্ট্যান্সে রয়েছে। প্রত্যেকটা রেজিস্টারের দেখো একটা এন্ড এ পয়েন্টে কানেক্টেড, আর আরেকটা এন্ড দেখো বি পয়েন্টে কানেক্টেড। তাহলে এ আর বি হচ্ছে দুটো কমন পয়েন্ট এই তিনটে রেজিস্টারের জন্য। তাহলে আমরা যদি এরকম কন্ডিশন পাই যে একটা কম্বিনেশনে প্রত্যেকটা রেজিস্টার একটা এন্ড একটা কমন পয়েন্টে কানেক্টেড, অন্য এন্ড গুলো আরেকটা কমন পয়েন্টে কানেক্টেড, এবং এই কমন পয়েন্টের একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, আর আরেকটা কমন পয়েন্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তাহলে আমরা সেই কম্বিনেশনটাকে বলি প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন মানে এটা মনে রাখবে, সার্কিটের মধ্যে দুটো কমন পয়েন্ট থাকবে, যে দুটো কমন পয়েন্টের মধ্যে ওই রেজিস্টার গুলোকে কানেক্ট করা থাকবে, এবং ওই দুটো কমন পয়েন্টের একটা কমন পয়েন্ট একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকবে, আর একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। এবার যেই মোমেন্টে কারেন্টটা দেখো এখান থেকে বার হলো, ব্যাটারি থেকে বেরোলো, এই কনভেনশনাল কারেন্টটা সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করে এ পয়েন্টে এলো। এবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার ওর কাছে তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে এই উপরের R1-এর মধ্যে দিয়ে, একটা মাঝখানে R2-র মধ্যে দিয়ে, আর একটা নিচে R3-র মধ্যে দিয়ে। তাহলে কি হবে, কারেন্ট এই তিনটে পাথে নিজেকে ডিভাইড করে নেবে, স্প্লিট করে নেবে। কিভাবে স্প্লিট করবে? যে লাইনে রেজিস্ট্যান্স বেশি সেই লাইনে কারেন্ট কম হবে, যে লাইনে রেজিস্ট্যান্স কম সেই লাইনে কারেন্ট বেশি হবে। তো আমি এখানে ধরে নিয়েছি উপরের লাইনে I1, মাঝের লাইনে I2, আর নিচের লাইনে I3 কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্ট এখানে আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু যেহেতু এ আর বি এই দুটো কমন পয়েন্ট, এবং এই দুটো পয়েন্ট এই ব্যাটারি ভি এর সঙ্গে যুক্ত, তাহলে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু সেম থাকবে। এটাই হচ্ছে সিরিজের সাথে প্যারালালের ডিফারেন্স। সিরিজ কম্বিনেশনে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট সেম ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা আলাদা ছিল। প্যারালাল কম্বিনেশনে ঠিক উল্টো হবে, প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট আলাদা আলাদা হবে, কিন্তু যেহেতু রেজিস্টার গুলো একই কমন পয়েন্টের মধ্যে কানেক্টেড, তাই জন্য প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে। তাহলে আমাদের এই ফিগার কি বলছে, আই কারেন্টটা I1, I2 এবং I3-তে ভেঙে গেছে।
তাহলে I1 I2 I3 কে যদি যোগ করি আমরা I পাবো। তাহলে এই যে টোটাল ব্যাপারটাকে আমরা বললাম, তাহলে সিরিজে কি মনে রাখবো? কারেন্ট থ্রু ইন্ডিভিজুয়াল রেজিস্টার সেম, পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট। প্যারালাল কম্বিনেশনে কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স সেম, কারেন্ট থ্রু ইচ রেজিস্টার ডিফারেন্ট। তাহলে আমি কোথাও কোনো কারেন্টের লস নেই, কোনো কারেন্টের লিকেজ নেই। তাহলে আমি কি বলছি? কারেন্টটা I1 I2 I3 তে ভাঙছে, যেখানে I1 হচ্ছে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট, I2 R2-র মধ্যে দিয়ে কারেন্ট, I3 R3-র মধ্যে দিয়ে কারেন্ট। সরি, এটা I2 হবে, এটা I3 হয়ে গেছে, এটা I2 হবে, নট I3। এটা I2, লাস্টেরটা I3। তাহলে আমার I1 I2 আর I3 কে যোগ করলে আমি কি পাবো? আই। তার কারণ ইলেকট্রিক চার্জকে তুমি ক্রিয়েটও করতে পারো না, ইলেকট্রিক চার্জকে তুমি ডিস্ট্রয়ও করতে পারো না। তাহলে আই হয়ে গেল ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে আবার ওহমস ল অ্যাপ্লাই করো। তাহলে ফার্স্ট লাইনে ভি ইজ ইকুয়াল টু হবে I1 ইন্টু R1, ফার্স্ট লাইনে কারেন্ট ইন্টু ফার্স্ট লাইনে বা উপরের ব্রাঞ্চে রেজিস্ট্যান্স। মাঝখানের ব্রাঞ্চটাতে, মিডল ব্রাঞ্চে I2 কারেন্ট যাচ্ছে R2-র মধ্যে দিয়ে, তাহলে ভি ইজ ইকুয়াল টু I2 R2। তোমার বটম ব্রাঞ্চ, যেটা নিচের ব্রাঞ্চটা, সেখানে আছে R3, তার মধ্যে দিয়ে যাচ্ছে I3, তাহলে ভি ইজ ইকুয়াল টু হলো I3R3। এবারে I1 I2 আর I3-র ভ্যালু উপরের ইকুয়েশনটায় বসিয়ে দাও। তাহলে I ইজ ইকুয়াল টু কি হলো? I1 মানে V/R1, I2 মানে V/R2, I3 মানে V/R3। বসিয়ে দিলাম, ভিটা কমন নিয়ে নিলাম, এটা ইকুয়েশনটা পেলাম। এবার কি করব? এই কম্বিনেশনটাকে রিপ্লেস করে দেব একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে। আবার আগের কন্ডিশন, সেম ভি অ্যাপ্লাই করলে যেন ওই সিঙ্গেল রেজিস্টারের মধ্যে দিয়ে এই যে টোটাল কারেন্ট আই যা কম্বিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই কারেন্টটাই যেন ফ্লো করে। তাহলে একই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি ভি, একই কারেন্ট আই এই সিঙ্গেল রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা কম্বিনেশনের মধ্যে দিয়ে গিয়েছিল। তাই জন্য এই সিঙ্গেল রেজিস্টারটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই সিঙ্গেল রেজিস্টারের জন্য আমরা কি করব? ওহমস ল অ্যাপ্লাই করব। এবার ওহমস ল অ্যাপ্লাই যেই মোমেন্টে করব, ভি ইজ ইকুয়াল টু হয়ে গেল আই ইন্টু আর পি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আই ইজ ইকুয়াল টু পেয়ে গেলে V/RP। এই আই এর এক্সপ্রেশনটা এই ইকুয়েশনে পুট করে দাও, তাহলেই আমাদের ফাইনাল ইকুয়েশন চলে আসবে। তাহলে পরে আমরা আলটিমেটলি কি পেলাম? এই দুটো ইকুয়েশন পেলাম। এক- একটা সেকেন্ড ওয়েট করো। তাহলে দেখো, আমরা দুটো ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে তিনটে রেজিস্টারের টার্মে কারেন্ট, যেটা প্যারালাল কম্বিনেশন ছিল। আর আরেকটা হচ্ছে এই সিঙ্গেল রেজিস্টার বা ইকুইভ্যালেন্ট রেজিস্টারের টার্মে। দুটো ইকুয়েশনেরই লেফট হ্যান্ড সাইড সেম কারেন্ট, রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করে দাও। যেই রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করে দেবে, তাহলে পরে আমাদের এখানে কি দাঁড়াবে? ইকুয়েশনটা দেখো এরকম, বোথ সাইড থেকে ভি ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে 1/ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এরকম ভাবে তুমি যতগুলো রেজিস্টারকে চাও কানেক্ট করতে পারো, এরকম ভাবে তোমাকে অ্যাড করে যেতে হবে লাস্ট রেজিস্টার অবধি। তাহলে এখানে তুমি কি পেলে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের যা ইনভার্স, সেগুলোকে যদি তুমি সাম করতে থাকো, তাহলে পরে পাবে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ইনভার্স। যখন নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে তখন মনে রাখবে তুমি কিন্তু এই ইকুয়েশন থেকে পাবে 1/R, ফাইনালি কিন্তু তোমাকে সেটা আর এ কনভার্ট করতে হবে। এবার যেহেতু ইনভার্স অ্যাডিশন হচ্ছে, সেই কারণের জন্য প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু, যতগুলো রেজিস্টারকে তুমি কানেক্ট করেছো ওই কম্বিনেশনে, তাদের প্রত্যেকের থেকে কম। সিরিজে প্রত্যেকের থেকে বেশি হয়, প্যারালালে প্রত্যেকের থেকে হয়ে যায় কম। এটা মাথায় রাখবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন এ প্যারালাল কম্বিনেশন ইজ অলওয়েজ লেস দ্যান দ্য স্মলেস্ট রেজিস্ট্যান্স ইন দ্য গ্রুপ। এই জন্য আমাদের কোনো সার্কিটে, নেটওয়ার্কে যদি রেজিস্ট্যান্স কোনো ব্রাঞ্চে কমাতে হয়, আমরা প্যারালাল কানেকশন করি। রেজিস্ট্যান্স যদি বাড়াতে হয়, তাহলে আমরা সিরিজ কানেকশন। ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আজকে আমি এই অবধি পড়াবো, কারণ আমার আর শরীরটা ভাল লাগছে না, সময় এমনি জ্বর রয়েছে। তো আজকে এই অবধি ক্লাস থাক। আবার আমরা নেক্সট সানডেতে এই চ্যাপ্টারের বাকিটা কমপ্লিট করব। ঠিক আছে? ওকে স্যার। সবাই ভালো থেকো। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার।